আমাদের আজকের গল্প আমি কেবল চুক্তি বউ, কলমে দুলাল দাস। আমায় এভাবে আটকাবেন না মা, আমাকে চলে যেতে হবে। কথাটা বাড়ির বউ সুবর্ণা তার শাশুড়ি মা অলকাকে বলে উঠল। অলকা অবাক হয়ে বৌমার দিকে তাকিয়ে বলে উঠল, সে কি বলছো বৌমা? এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অর্থ কি? 1 মাসও বউ হয়ে আসনি। গতকাল তোমার শ্বশুরের কাজকর্ম শেষ হলো, এখনো সকলের মনের অবস্থা ঠিক হয়নি, তারই মধ্যে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? আমার এমনিতেই মনের অবস্থা ভালো নয়, তার উপর তুমি আমাকে এমনভাবে কষ্ট দিতে চাইছো কেন? সুবর্ণা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না মা। এই প্রশ্নের উত্তর আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আমার এখানে আর থাকার অধিকার নেই, আমাকে চলে যেতেই হবে। অলকা, চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না। ছেলে ফিরে আসুক, তারপর আমি ছেলের সঙ্গে কথা বলে নেব। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, এটা তোমার মায়ের আদেশ। সুবর্ণা, মা আপনি এমন আদেশ করবেন না, আমি আমার থাকার অধিকার হারিয়েছি, আমাকে চলে যেতে দিন। অলকা, আবার সেই একই কথা বলছো বৌমা? আমার একটা পাড়া আছে, সমাজ আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, সকলেই এই সবে বাড়ি ফিরে গেল, এরপর তুমিও বাড়ি ছেড়ে চলে যাবে? এই আমি মেনে নিতে পারবো না। সুবর্ণা, কিন্তু আমার যে এখানে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নিয়ে আমি এখানে থাকবো? অলকা, তোমার কথার কোনো অর্থ আমি বুঝতে পারছি না। এখন দেখছি তোমার কপালে সিন্দুর নেই, হাতে শাখা নেই, পরনের শাড়ি নেই। আমাকে অদ্ভুত লাগছে, তুমি বাড়ির বৌমা না বাড়ির মেয়ে সেজে আছো? সুবর্ণা, আমি এখন বাড়ির বউর মা নই আর বাড়ির মেয়েও নই, আমি এক আগন্তুক। আপনার ছেলে আমাকে বৌমা হিসেবে মানে না। অলকা, সে কি বলছো? আজ 1 মাস হলো বৌমা হয়ে এসেছো এ বাড়িতে, কই কখনো তো সে কথা বলনি আমাকে। আমার ছেলে তোমার উপর এত বড় অন্যায় করেছে, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করো না বৌমা? সুবর্ণা, বলে কোনো লাভ হবে না মা, তাই আমি বলিনি। অলকা, সে কি কথা বলছো বৌমা? আমার ছেলেকে আমি চিনি না? আমার ছেলে আমার কথা কখনো অমান্য করেনি। তুমি বলছো বলে কোনো লাভ হবে না। সুবর্ণা, সেই জন্য তো আমি চলে যেতে চাই। আপনার ছেলে আমাকে আর এখানে থাকতে দিতে চায় না। অলকা, চায় না বললে তো হবে না, এই বাড়িটা এখনো আমার। তোমার শ্বশুরমশাই এই বাড়িটা কেনার সময় বলেছিল এই বাড়িটা তোর নামেই রেখে গেলাম। এ বাড়িতে যা কিছু হবে তোর কথাতেই হবে, যে তোর কথা অসম্মান করবে তাকে তুই ক্ষমা করবি না। তাই আমার ছেলেও যদি কোনো অন্যায় করে থাকে, আমি তাকে ক্ষমা করব না। সুবর্ণা, না না, আপনি এমনটা করবেন না, আপনার ছেলে কোনো অন্যায় করেনি। অলকা, সে কি বলছো তুমি? আমার ছেলে কোনো অন্যায় করেনি? তাহলে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? আমার আদেশ, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। সুবর্ণা, কিন্তু আপনার ছেলে এলে আমার উপর রাগ করবে, তিনি বাড়িতে আসার আগে আমাকে চলে যেতে হবে, না হলে আমার খুব অন্যায় হবে। অলকা, ন্যায় অন্যায় জ্ঞান আমাকে শেখাও না বৌমা, আগে ছেলে আসুক, তারপর তুমি যাবে। বুঝলে বৌমা, তোমার শ্বশুর মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে, বৌমাকে কখনো কষ্ট দিও না। বৌমা আমাকে এই কদিন এসে যে সেবা যত্ন দিল, তা আমি মরে গেলেও ভুলবো না। এখন তুমি চলে গেলে তার আত্মার অসন্তুষ্টি হবে, সে আমি কখনো হতে দিতে পারবো না। তোমাদের মধ্যে যদি কোনো রাগারাগি হয়ে থাকে তাহলে নিজেরা মিটিয়ে নাও। এভাবে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেলে শুধু বাড়ির অসম্মান হয় না, বাড়ির অমঙ্গলও হয়। তুমি এখন ভেতরে যাও, এটা তোমার মায়ের আদেশ শুধু নয়, অনুরোধও। আমাকে আর কষ্ট দিও না। সুবর্ণা, কিন্তু আমার কিছু কথা বলার আছে মা, আপনি না শুনলে বুঝতে পারবেন না। অলকা, আগে বাড়ির ভেতরে যাও, নিজের পোশাক পাল্টে নাও, তারপর তোমার কথা শুনবো। সুবর্ণা বলতে শুরু করলো, আমি এক শহরের নিষিদ্ধ পল্লীতে বাস করতাম। জন্মের পর যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে দেখছি মায়ের ঘরে কত মানুষের আনাগোনা।
কত হিংস্র মানুষ এসে মায়ের শরীরখানা ফালাফালা করে দিয়েছে। মা নিজে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেলেও আমার গায়ে একটু আঁচড় লাগতে দেয়নি। মা আমাকে একটা স্কুলের বোর্ডিংয়ে রেখে দিয়েছিল। আমাকে সেখানে রেখে পড়াশোনা করিয়েছেন। আমি পড়াশোনায় খারাপ ছিলাম না। মা আমাকে তার কাছে মাঝে মাঝে নিয়ে আসতো, তারপর আমাকে আবার সেখানে রেখে দিয়ে আসতো। আমাকে বড় করে তোলার জন্য মায়ের কষ্টের শেষ সীমা ছিল না। ধূপ যেমন নিজেকে পুড়িয়ে গন্ধ ছড়ায়, তেমনি মা নিজেকে শেষ করে আমাকে বড় করে তুলতে চেষ্টা করেছিল। আমি ধীরে ধীরে বড় হয়ে উঠলাম। মায়ের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে উঠলে একদিন কিছু করতে পারবে, তখন মা আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। মায়ের এই শরীরী ব্যবসার পূর্ণচ্ছেদ ঘটবে। কিন্তু মানুষ ভাবে এক আর ভগবান ঘটায় আরেক। আমি যখন কলেজ থেকে বেরোলাম তখন আমার শরীরে পূর্ণ যৌবন। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যেহেতু মা আমাদের দেহ ব্যবসার সাথেই যুক্ত, তাই তাদের অনেকেই জানে আমার বড় হয়ে ওঠার কথা। আমিও ধীরে ধীরে তাদের কাছে লোভ লালসার নিশানা হয়ে উঠলাম। মা ভয় পেতে লাগলো। একদিন কলেজ শেষ করে বাড়ি ফিরে এলাম। সেদিন ঘটল চরম বিপত্তি। কয়েকটা মাতাল এসে মায়ের উপর চড়াও হলো। মা সেই রাতে আমাকে বাঁচাতে বাড়ি থেকে বের করে দিল। আমি তখন দিশাহারা হয়ে উদ্ভ্রান্তের মতো সেই রাতের অন্ধকারে ছুটে বেরিয়ে চলে এলাম। ছুটতে ছুটতে শহরের অলিগলি পেরিয়ে একটা ফাঁকা রাস্তার পাশে এসে বসলাম। তখন শরীর আমার অবসন্ন হয়ে পড়েছে। ভয় আতঙ্কে আমার জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। আমি কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। তখন আমার কাছে শুধু একমাত্র নিরাপদ আশ্রয় ছাড়া আর কিছুই চাই না। আমি শুধু ভগবানকে ডাকছি। এমন সময় এক যুবক এসে আমার সামনে হাজির হলো। আমি প্রথমে তাকে দেখে ভয় পেয়ে গেলাম, কারণ তখন আমার কোনো পুরুষ মানুষকে আর বিশ্বাস নেই। পুরুষ মানুষ মাত্রই মেয়েদের শরীর দেখলে লোভে জল পড়ে যায়। তারা মেয়েদের কেবল ভোগের সামগ্রিক ভাবে, সুযোগ পেলেই সদ্ব্যবহার করতে চায়। তাই আমি সেখান থেকে ছুটে পালিয়ে যাবার উপক্রম করলাম। সেই সময় যুবকটি এসে বলল, আমাকে দেখে আপনি ভয় পাবেন না। আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি আমাকে দেখে ভয় পেয়েছেন, কিন্তু আমি আপনাকে ভয় পাওয়ার মতো কিছু করতে আসিনি। আমি আহান রায়, আমি একজন চিকিৎসক। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি মনে মনে হাসলাম। একজন চিকিৎসক হয়ে ভিখারির কাছে ভিক্ষা চাইতে এসেছে? যে মেয়ে অসহায় বিপদে পড়ে ভগবানের কাছে একটু আশ্রয় চাইছে, তার কাছে এমন কি আছে যে অপরকে সাহায্য করবে? আমি বললাম, আমাকে নিয়ে প্রশ্ন করবেন না। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আমি নিজেই অসহায় অবস্থায় এখানে বসে আছি। যুবক ছেলেটি আমার কাছে জানতে চাইল, আপনি বিয়ে করেছেন? আমি হাসবো না কাঁদবো কিছুই ভেবে উঠতে পারছি না। এসব অসম্ভব প্রশ্ন তখন আমার কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। আমি রেগে উঠলাম, কেন আপনি আমাকে এসব প্রশ্ন করছেন? যুবকটি বলল, যদি আপনাকে এখনই বিয়ে করতে চাই তাহলে আপনার কোনো আপত্তি আছে? আমি কথাটা শুনে ভাবলাম, আমি বেঁচে আছি না মরে গেছি। আমি নিজের গায়ে আঙুল চিমটি কাটে দেখলাম শরীরে আমার স্নায়ুতন্ত্র বলে কোনো কিছু বস্তু আছে কিনা জানার জন্য। তারপরে বললাম, আমার বিপদের সুযোগ নিতে চাইবেন না। সে বলল, না না, আমি আপনার বিপদের কোনো সুযোগ নিতে আসি নাই। আমি আপনাকে সত্যিকারের বিয়ে করতে চাই, কিন্তু সে বিয়েতে কতগুলি শর্ত আছে। যদি আপনি শর্ত মেনে নেন তাহলে আপনাকে আমি এখনই বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই। আমি তখন যুবকটির দিকে তাকিয়ে দেখলাম অপূর্ব সুন্দর চেহারা, রোমান্টিক দু চোখের চাহনি। যে কোনো নারীর হৃদয় হরণ করতে এমন পুরুষের জুড়ি নেই। কিন্তু আমি হতভাগী, আমার সে কপাল নেই। আমি সেই মুহূর্তে কিভাবে নিজেকে রক্ষা করব সেই ভাবনায় আচ্ছন্ন হয়ে আছি। তাই ভাবলাম আমাকে আপাতত রক্ষা পেতেই হবে। আমি যে কোনো শর্তেই রাজি হয়ে গেলাম। সে বলল, আমার বাবা একজন মুমূর্ষু রোগী। সে আমার বউ দেখে যেতে চায়, তাই আপনাকে আমি বউ করে নিয়ে যেতে চাই। যদি আপনি রাজি থাকেন তাহলে চলুন এই মন্দিরে,
মালা বদল করে বাড়ি নিয়ে যাই। আমি জানতে চাইলাম এত মেয়ে থাকতে আমার কাছে কেন? সে বলল, এখন বলার সময় নেই, আমি আপনাকে সব বলবো, আগে শর্তগুলি শুনুন। আহান আমাকে একটা একটা করে চুক্তির শর্ত বলতে লাগলো। 1, আমার বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার স্ত্রী হয়ে থাকবেন। 2, স্ত্রী সেজে আমার কাছ থেকে স্বামী স্ত্রীর কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। 3, আপনি এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবেন। আমি সহজে রাজি হয়ে গেলাম। সেই মুহূর্তে আমার কাছে রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না। আমরা কাছাকাছি একটা মন্দিরে গেলাম। মন্দিরে ঠাকুরকে সামনে রেখে লোক দেখানো মালা বিনিময় করে নিলাম। পুরোহিত আমাদের আশীর্বাদ করে দিল, তোমরা সুখী হও। আর আমাকে সেই রাতে একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলো। আপনি আমাকে বরণ করে তুলে নিলেন, মনে আছে? অলকা মন্ত্রমুগ্ধের মতো সুবর্ণার কথা শুনছিল। সে এত সবের কিছুই জানতো না। আহান তাকে বলেছিল সে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করে নিয়ে এসেছে, তাই এ নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি। সুবর্ণা বলে চলল, কাল রাত্রি কেটে গেলে পরের দিন থেকে আমরা এক রুমে থাকতে গেলাম। আহান বলল, এক রুমে না থাকলেই সকলে আমাদের সন্দেহ করবে, তাই তোমাকে আমার রুমে থাকতে দিচ্ছি, কিন্তু তাই বলে ভেবো না আমি তোমাকে স্ত্রী ভেবে নিয়েছি। আমি বললাম, আপনি আমাকে যেখানে থাকতে বলবেন আমি সেখানেই থাকব। আমি কোনো রকমে আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করব না। আমি মরছি আমার জ্বালায়, উনি আমাকে ভয় পাচ্ছেন। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। অলকা, তুমি যা কিছু করেছো সবই মিথ্যা। আমার স্বামীকে যেভাবে যত্ন করেছো আমার মন ভরে গেছে। আমি কখনো তোমাকে বৌমা ছাড়া ভাবিনি, কিন্তু কেন করতে গেলে? সুবর্ণা, আমি সত্যিকারের বৌমা হলে আমাকে তাই করতে হতো। স্বামী শ্বশুরের সেবা করাই তো স্ত্রীর পরম ধর্ম। সংসারে যখন স্ত্রী হয়ে এসেছি তখন যতদিন থাকবো ততদিন স্ত্রীর ধর্মই পালন করব। এটাই আমার কর্তব্য বলেই মনে করেছি। তাছাড়া একজন বৃদ্ধ মানুষের সেবা করা কোনো অন্যায় কাজ নয়। আমি আমার ধর্ম বলে আমার সাধ্যমতো সেবা করার চেষ্টা করেছি। অলকা, শেষকালে তোমার সেবায় শুশ্রূষায় সন্তুষ্ট হয়ে আমার স্বামী কি বলে গেছে জানো? আমি যেন তোমায় কোনোদিনও কষ্ট না দেই, এমন বৌমা কপাল গুণ ভালো না হলে কেউ পায় না। কিন্তু আজ আমি তোমার কাছ থেকে কি শুনছি? না না, এসব আমি হতে দেব না। তুমি কোথাও যাবে না। তোমার ইতিহাস জেনে আমার লাভ নেই। বর্তমান যেমন আছো তেমন থাকো। সুবর্ণা, আমি থাকলে শর্ত ভঙ্গ হবে। আমি শর্ত ভঙ্গের অপরাধে অপরাধী হব। আপনার ছেলে আমাকে ক্ষমা করবে না। অলকা, সে ব্যাপারটা আমি দেখব। ঠাকুরকে সাক্ষী রেখে বিয়ে করে যখন একবার ঘরে ঢুকেছ তখন এভাবে চলে যেও না। সুবর্ণা, কিন্তু আপনার ছেলে থাকতে দিলে তো? আমার কপালের এত জোর নেই যে এখানে জোর করে থাকব। মন্দ ভাগ্য নিয়ে জন্মেছি, তাই মন্দ ভাগ্য নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। অলকা, তুমি আমার ঘরে বৌমা হয়ে এসেছ, তোমাকে আমি কোথাও যেতে দেব না। সুবর্ণা, কিন্তু আমি না গেলে আর একজন আসবে কি করে? আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, কোনোদিন কাছেও ঘেঁচতে দেয় না, ভালো মতো কথা বলে না। আপনাদের সামনে যতটুকু বলে সে আপনাদের বোঝানোর জন্য যে সে আমাকে কতটা ভালোবাসে। অলকা, কেন তুমি আমার ছেলেকে ভালোবাসো না? সুবর্ণা, ভালোবাসি, কিন্তু সে আমার অভিনয়। আমি যে ভালোবাসার অভিনয় করতে এসেছি। সত্যিকারের ভালোবাসা কাকে কয় আমি জানি না। অলকা, কিন্তু আমি দেখেছি তোমার ভালোবাসা। তুমি অস্বীকার করতে পারবে না তুমি আমার ছেলেকে ভালোবাসো না। অলকা, কি করে বুঝলেন মা? সুবর্ণা, মনে নেই তোমার এ বাড়িতে আসার পর আমার ছেলের জ্বর হয়েছিল? তুমি কি সেবাই না করে ভালো করে তুলেছিলে? আরও প্রমাণ নিতে চাও? তাহলে বলি শোনো। সুবর্ণা যে তার ছেলে আহানকে কতটা ভালোবেসে ফেলেছে তার প্রমাণ দিতে গিয়ে অলকা বলে ওঠে, সেবারে যখন তার ছেলের জ্বর হয় সুবর্ণা সারা রাত জেগে কিভাবে তার সেবা করছে। অলকা যখনই গেছে
তখনই দেখেছে সুবর্ণা হয় তার মাথায় জল দিচ্ছে, কখনো থার্মোমিটার লাগিয়ে জ্বর দেখছে, কখনো কপালে হাত বুলিয়ে দিচ্ছে, আবার কখনো ওষুধ খাওয়াচ্ছে। ছেলে জ্বরের ঘোরে পড়ে রয়েছে। অলকা সুবর্ণাকে বলেছে, বৌমা তুমি একটু বিশ্রাম নাও, আমি না হয় থাকি। কিন্তু সুবর্ণা কোনো কথা শোনেনি। সে বলেছে, আপনি বয়স্ক মানুষ, রাত জেগে থাকতে পারবেন না, আমি রয়েছি আপনার ছেলের কাছে, কোনো অসুবিধা হবে না। বারবার আমাকে ফিরিয়ে দিয়েছে। আমাকে একটুও বুঝতে দেয়নি যে সে আমার ছেলের আসল বৌমা নয়, চুক্তি করা বৌমা। অলকা বৌমার কাছে জানতে চায়, এসব কি ছিল? মিথ্যা ভালোবাসা? ভালোবাসা সত্যি না হলে কেউ এমন করে মন প্রাণ দিয়ে সেবা যত্ন করে? সুবর্ণা বলে, এছাড়া আমি কি করতাম? একজন স্ত্রী মানুষ হয়ে কি রুমের থেকে আর একজনকে কষ্ট পেতে দেখি কি করে? তাই আমার কর্তব্যটুকুও আমি করেছি। কিন্তু আপনি জানেন কি, পরের দিন আপনার ছেলে সুস্থ হয়ে উঠে আমাকে কি বলেছে? বলেছে, আপনি এসব করতে গেলেন কেন? আমার গায়ে হাত দেওয়ার সাহস আপনার হলো কি করে? আমি একজন ডাক্তার মানুষ, আমার ওইটুকু সহ্য করার ক্ষমতা রয়েছে। সামান্য জ্বর, ওষুধ খেলে ভালো হয়ে যায়। আপনি যা করেছেন শর্ত লঙ্ঘন করেছেন। আমি আপনাকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু পারছি না। এই কারণে আমার মুমূর্ষু বাবা কষ্ট পাবে। অলকা শুনে অবাক হয়ে গেল তার ছেলের এই অকৃতজ্ঞ ব্যবহার দেখে। তার মনে কৌতূহল জাগলো, তার ছেলে কেন এরকম চুক্তি বিয়ে করে তাকে এ ঘরে নিয়ে এলো। সুবর্ণা এই প্রশ্নের উত্তরে জানালো, সে প্রথমে কিছুই জানত না, কিন্তু পরে জানতে পেরেছে আহান এই শহরে অপর প্রান্তে সাথী নামের একটি মেয়েকে ভালোবাসে। সাথী একজন ডিজাইনার, রূপে গুণে অতুলনীয়, ধনী বাবার একমাত্র মেয়ে, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, নিজের রূপ সৌন্দর্য আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আহান বাবার কথা রাখতে সাথীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। সাথী জানায় এই মুহূর্তে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। আহান কারণ জানতে চাইলে সে বলে তাকে একবার কিছুদিনের জন্য বিলেতে যেতে হবে, ফিরে এলে বিয়ে করার কথা চিন্তা করতে পারে। আহান তাকে রিকোয়েস্ট করে তার বাবার ইচ্ছার কথা বলে, কিন্তু সাথীর কাছে এসব কথার কোনো মূল্য হয় না। সে বারবার একই কথাই বলে। এসব ওল্ড ম্যানের ওল্ড ডিমান্ড ফিল আপ করতে গিয়ে তার ইচ্ছাকে সে নষ্ট হতে দেবে না। তার জন্য সে অন্য কোনো উপায় বেছে নিক। আহান বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। তারপর প্ল্যান করে যেভাবেই হোক বাড়িতে বউ নিয়ে আসবে ঠিক করে। হঠাৎ পথের মাঝেই আমার সাথে দেখা। তারপর যা হয়েছে আপনি তো সবই জানেন। অলকা জানতে চায় আহান এখন কোথায় গেছে। এত কাণ্ড ঘটেছে অথচ আমাকে একটুও জানানোর প্রয়োজন মনে করেনি। সে মোটেই ঠিক কাজ করেনি। বাবাকে সন্তুষ্ট করতে গিয়ে মাকে যে কষ্ট দিচ্ছে সেটা সে বুঝতে পারেনি। সুবর্ণা জানায় আহান যত সম্ভব সাথীদের বাড়িতেই গেছে। শুনেছি ইতিমধ্যে সাথী বিলেত থেকেও ফিরে এসেছে। অলকা জানায়, ঠিক আছে বৌমা, তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওখানে চলে যাও, আমার দাদার বাড়িতে। আমি ফোন করে দিচ্ছি, তোমার কোনো অখাতির হবে না। আমি যতক্ষণ কিছু না বলছি তুমি ওখানেই থাকবে, তারপর তোমার সিদ্ধান্ত তুমি নেবে। এইটুকু অনুরোধ রাখো। ছেলে আসুক, তার সঙ্গে আমি বোঝাপড়া করব। অলকার অনুরোধ সুবর্ণা ফেলতে পারল না। সে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ল। অলকা ছেড়েলে ফিরে আসার অপেক্ষায় থাকল। মধুমক্ষিকা যেমন ফুলের মধু খেতে তীব্র বেগে ছুটে যায়, তেমনি আহান ও সাথীর বিলাত থেকে ফিরে আসার খবর পেয়ে তার কাছে ছুটে যায়। অনেক দিনের স্বপ্ন সাথীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে, ভবিষ্যতে সুখে শান্তিতে সংসার করবে। সাথী তাকে কথা দিয়েছে বিলাত থেকে ফিরে এলে তাকে বিয়ে করবে। বহু দিনের ভালোবাসা, বহু রাত তারা নিজেরা নিজেদের মতো করে কাটিয়েছে। সাথীর বাবা মাও জানে আহান খুব ভালো ছেলে, তাই তাদের ভালোবাসায় কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু আজ হঠাৎ করে সব কিছু যেন পাল্টে যায়। সাথীর বাড়িতে গেলে সাথীর বাবা মা কোনো কথা বলে না। আহান যেন তাদের কাছে একেবারে অপরিচিত। সে বুঝতে পারে না কি হয়েছে।
সে সোজাসুজি সাথীর ঘরেই ঢুকে যায়। সাথী তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। আহানকে সে দেখেও না দেখার ভান করে। আহান সাথীর সামনে গিয়ে বলে, সাথী, কি হয়েছে? আমাকে বলো, কেন তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো? সাথী কোনো উত্তর না দিয়ে নিজের কাজেই আরও মন দেয়। আহান আবার প্রশ্ন করে, সাথী বল, কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছো? কেন কেউ কথা বলছো না? সাথী আহানকে আর সহ্য করতে পারে না। সে বলে ওঠে, কেন তুমি এখানে এলে? আমার কাছে আসার তোমার কোনো প্রয়োজন ছিল না। তুমি জানো না তুমি কি করেছো? আবার নির্লজ্জের মতো জানতে চাইছো কি করেছো? আহান তবুও বলে ওঠে, আমি কি করেছি সাথী, যার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? সাথী বলে, তোমার সাথে কথা বলতেই আমার ঘেন্না হচ্ছে। তোমার লজ্জা করে না তুমি আমার জন্য অপেক্ষা না করে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে রেখেছো? তারপর আবার জানতে চাইছো কেন আমি তোমার সঙ্গে এরূপ ব্যবহার করছি? আহান বলে, শোনো সাথী, বাবার কথা ভেবে আমি বিয়ে করেছি ঠিক, কিন্তু সে আসল বিয়ে নয়। আমি তাকে চুক্তি করে বিয়ে করেছি। বাবা অনেক দিন থেকে বৌমা দেখে যাবার ইচ্ছা করেছিল, তাই আমি তোমার কাছে ছুটে এসেছিলাম। তুমি যখন বিয়ে করতে রাজি না হলে তখন আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। বাবার শেষ ইচ্ছাটুকু যদি আমি পূরণ করতে না পারি তাহলে নিজেকে খুব অপরাধী বলেই মনে হবে, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে। এরপর বলো, আমি কোনো অন্যায় করেছি? আমি এখানে আসার আগে তাকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়েছি। তোমার জায়গা খালি করে তবেই আমি তোমার কাছে এসেছি। সাথী বলে, তা আর হয় না। একটা মেয়ের গলায় যখন মালা দিয়েছ তখন সে মেয়েটা যাবে কোথায়? আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে পারবো না। তুমি ফিরে যাও। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি যে অন্যায় করেছো তারপর আমি তোমার সাথে বিয়ে করে তোমার বাড়িতে যাব, এ কথা ভাবলে কি করে? বাবা মাও চায় না তোমার সাথে আমার বিয়ে হোক। আহান মিনতির স্বরে বলে, সাথী, আমাদের এতদিনের ভালোবাসা এমনি করে মিথ্যে হয়ে যাবে? সাথী বলে, তুমি চলে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। সাথীর জন্য অনেক ছেলে ওয়েট করে আছে, তোমার মতো ছেলে তার না হলেও চলবে। আহান আর সেখানে থাকতে পারে না, লজ্জায় অপমানে সেখান থেকে চলে আসে। পথে আস্তে আস্তে ভাবে নিজেকে শেষ করে দেবে, তাই উদ্ভ্রান্তের মতো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর সন্ধ্যা হলে একটা পানশালায় গিয়ে ওঠে। সেখানে বহু চেনা অচেনা নারী পুরুষের আগমন লক্ষ্য করে। একে অপরকে আর চোখে তাকিয়ে দেখে। কার সঙ্গে কার কি সম্পর্ক সে বুঝতে পারে না। তারা সকলে নিজের নিজের চিন্তায় মশগুল। এখানে কেউ ফুর্তি করতে আসে, কেউ আবার দুঃখ ভুলতে আসে। আহান এসেছে নিজের দুঃখ যন্ত্রণাকে ভুলে যেতে। সে শুনেছে একমাত্র পানশালা এলে নাকি সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়া যায়, তাই পানশালায় এসে সে আকণ্ঠ মদে ডুবে যায়। অনেকেই আহানকে চেনে। আহানকে হঠাৎ পানশালায় দেখে কেউ কেউ অবাক হয়ে যায়। একসময় আহান ঢলে পড়ে যায়। পানশালার মালিক তাকে তুলে নিয়ে গিয়ে একটা ঘরে শুয়ে দেয়। সমস্ত চিন্তার অবসান হয়। ভোর হলে আহান দেখে সে পানশালায় পড়ে রয়েছে। তার এই অধঃপতন দেখে সে নিজেই লজ্জিত হয়। সে প্রায়শ্চিত্ত করতে পানশালা থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দেয়। সুবর্ণা বাড়ি ছেড়ে চলে গেলে শাশুড়ি অলকা ছেলে আসার অপেক্ষায় বসে থাকে। সারাটা দিন কেটে যায়। ছেলে বাড়ির ফেরার কোনো লক্ষণ নেই। রাত হলে নিশ্চয়ই ফিরে আসবে। মার চোখে ঘুম নেই। সারা রাত কেটে যায় ছেলেকে নিয়ে। মায়ের দুশ্চিন্তাও বাড়তে থাকে। ছেলে কেন বাড়ি ফিরে আসে না? ভোর হতে মায়ের দুশ্চিন্তার শেষ নেই। চেম্বারে ফোন করে খবর নেয়, সেখানেও গতকাল সারাদিন পৌঁছায়নি। তবে গেল কোথায়? মায়ের মনে ছেলেকে নিয়ে দুশ্চিন্তাও বাড়তে থাকে। তারপর সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে ছেলে বাড়ি ফিরে আসে। এক বিধ্বস্ত সৈনিকের মতো ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে মায়ের সামনে এসে পড়ে। মা ছেলেকে কাছে পেয়ে যেন স্বর্গ হাতে পায়। তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুই কোথায় ছিলি বাবা? তোর জন্য আমার কাল থেকে দু চোখের পাতা এক হয়নি। ছেলেও মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে ওঠে, মা, আমি হেরে গেছি মা। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি।
যাকে ভালোবেসে কাছে পেতে গেলাম সেই আমাকে দূরে সরিয়ে দিল। আমি এখন কি করব মা? আমি আর বাঁচব না। মা ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, এমন কথা বলতে নেই। মানুষের ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? তুই ভুল করেছিস বাবা। আসল সোনা চিনতে না পেরে নকল সোনা গলায় পড়তে গেছিস, তাই তোরা যে এই অবস্থা। আহান জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছো মা? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। মা বলল, তুই সুবর্ণাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছিস। যে মেয়েটা অল্প দিন এসে তোকে ভালোবাসলো, যে মেয়েটা আমাদের সকলের মন জয় করলো, তাকে তুই দূরে সরিয়ে দিলি। মেয়েটা চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে গেল। তুই আমাকেও ঠকিয়েছিস। একবারও বলিসনি যে মেয়েটাকে তুই চুক্তি করে বউ সাজিয়ে নিয়ে এসেছিস। এত বড় অন্যায় তুই কি করে করতে পারলি? আহান বলল, মা আমি ভুল করেছি। আমি যা করেছি বাবার কথা ভেবেই করেছি। এখন আমি প্রায়শ্চিত্ত করতে চাই। সুবর্ণা কোথায় গেছে জানি না। তুমি তাকে ফিরিয়ে আনো। আমি তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। অলকা বলল, আমি বললে তো সে ফিরে আসবে না। পারলে তুই ফিরিয়ে আনতে পারিস। আহান জানতে চাইল, সে কোথায় আছে মা? একবার বলো, আমি তাকে ফিরিয়ে নিয়ে আসি। আমি তার উপর বড় অন্যায় করেছি। সে আমাকে বুঝতে দেয়নি যে সে চুক্তি করে এ বাড়িতে বউ হয়ে এসেছে। আমি তাকে ফিরিয়ে আনতে চাই মা। অলকা বলল, তুই যদি সত্যিই অনুতপ্ত হোস তাহলে এখনই তোর মামার বাড়িতে চলে যা। বৌমা সেখানে রয়েছে। বাড়ির বউ হয়ে কোথায় যাবে? তাই আমি তাকে সেখানেই থাকতে বলেছি। পারলে তুই তাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি তোর আবার বিয়ে দেব। আহানার সময় নষ্ট না করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেদিকে সুবর্ণা মামার বাড়িতে পৌঁছালে সবাই তাকে আদর যত্ন করে কাছে রাখে। কিন্তু সুবর্ণার মনে ধীরে ধীরে বিপরীত প্রতিক্রিয়া হতে থাকে। সে শিক্ষিতা মেয়ে। বিপদে পড়ে তাকে চুক্তি মেনে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার হাত ধরে সে কি করে আবার সেই বাড়িতেই ফিরে যাবে? তাই আহান গেলে সে তাকে পরিষ্কার জানিয়ে দেয়, সে খেলার পুতুল নয়। তাকে যখন খুশি বিয়ে করে বাড়ি নিয়ে যাবে, আবার যখন খুশি হবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সে আহানকে বিয়ে করতে পারবে না, পরিষ্কার জানিয়ে দেয়। সে তার দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবে। তার জন্য কাউকে দুঃখ করতে হবে না। আহান বারবার সুবর্ণার হাত ধরে ক্ষমা চায়, কিন্তু সুবর্ণা একই কথাই বলতে থাকে। তাকে যে প্রত্যাখ্যান করেছে সে তাকে গ্রহণ করবে না। সে ভিক্ষা করে খাবে, তবু লোভে পড়ে বড় লোকের গলায় মালা দেবে না। অবশেষে আহান কান্না ভাঙা গলায় মাকে ফোন করে বলে, আমি ফিরে যাচ্ছি। আমি যে অন্যায় করেছি তার ক্ষমা হবে না। সুবর্ণা আমাকে বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। মা বলে, তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি। অবশেষে সুবর্ণা মামা শ্বশুরের বাড়ি থেকেই বিদায় জানিয়ে চলে আসতে চাইলে অলকার কথা মতো তাকে সবাই থাকতে অনুরোধ করে। সুবর্ণা সবার কথা ফেলতে পারে না। অলকা সুবর্ণার সামনে গিয়ে দাঁড়ালে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অলকা সুবর্ণার হাত ধরে বলে, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। সুবর্ণা, বলো তুমি আমায় ভিক্ষা দেবে কিনা? সে কি মা, আপনি কেন আমার কাছে ভিক্ষা চাইতে আসবেন? আমার কাছে কি এমন আছে যে আমি আপনাকে ভিক্ষা দেব? অলকা বলে, আগে বলো দেবে কিনা, তাহলেই আমি চাইব। সুবর্ণা বলে, এমন কিছু যদি আমার থাকে দেবার মতো, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে না দিয়ে আমি এখান থেকে এক পাও যাব না। অলকা হাত জোর করে বলে, সম্মান। তুমি যে সম্মান নিয়ে আমার বাড়ি থেকে মাথা উঁচু করে চলে এসেছো, সেই সম্মানটুকু আমি তোমার কাছে ভিক্ষা চাই। সুবর্ণা বলে, সে কি মা, সম্মান? আমি সম্মান আপনাকে কি করে ফিরিয়ে দেব? অলকা বলে, তুমি যদি আমার বাড়িতে বউ হয়ে ফিরে যাও তাহলে সেই সম্মান আমরা আবার ফিরে পাবো। সুবর্ণা বলে, মা আপনি আর আমাকে স্নেহের বাঁধনে বাঁধবেন না। যেখানে আপনার ছেলে আমাকে চুক্তি বউ করে এনেছে, সেখানে আমি আপনার কথা কিভাবে রাখবো? অলকা বলে, সে তোমায় ভাবতে হবে না, সে ব্যবস্থা আমি করব। তোমার সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেব। সুবর্ণা আর কোনো কথা বলে না। সে বুঝতে পারে অলকার কথা ফেলার মতো
তার মনের জোর নেই। অলকা বলে, আজ শুভ দিন, আজ রাতে এখানেই তোমার সাথে আমার ছেলের শুভ বিবাহ অনুষ্ঠান হবে। ছেলে বাড়ি থেকে বরযাত্রী নিয়ে এখানেই আসবে। বিয়ের আগে মেয়েদের যেসব অনুষ্ঠান সারতে হয় সেসব এখানেই হবে। আইবুড়ো ভাত, দধিমঙ্গল, গায়ে হলুদ সব কিছুই হবে। সব কিছু ব্যবস্থা করেই অলকা ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। রাত্রে মামার বাড়িতে বিবাহের যাবতীয় রীতিনীতি মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। ঢাকঢোল বাজিয়ে বরযাত্রী এলো। শুভ দৃষ্টি, মালা বদল, সম্প্রদান, কোনো কিছুই বাকি থাকলো না। কন্যাপক্ষের হয়ে মামা সম্প্রদান করল। সেই সময় সুবর্ণার চোখ দিয়ে অঝোর ঝড়ে জল পড়তে লাগলো। বেশি করে তার মায়ের কথা মনে পড়তে লাগলো। সে চলে আসার পর তার মা আত্মহত্যা করেছে। আজ তার মা বেঁচে থাকলে কি খুশি না হতো। তার মা যেন স্বর্গ থেকে তাকে আশীর্বাদ করে। মনে মনে সেই কামনাই করল। পরের দিন সাড়ম্বরে নববধূর গৃহপ্রবেশ ঘটল। গোটা গ্রামের মানুষ বৌভাতে অংশগ্রহণও করল। সকলে স্বামী স্ত্রীকে একসাথে দেখে ধন্য ধন্য করতে লাগলো। কাল রাত্রি কাটলেই যথারীতি ফুলশয্যার আয়োজন করা হলো। যে বাড়িতে দুদিন আগে সুবর্ণা খাটের নিচে আসন পেতে শুয়ে থাকত, আজ সে পালঙ্কে উঠে বসে আছে। আহান তার সামনে মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে। সে ধীরে ধীরে প্রবেশ করে ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে দিয়ে রঙিন নাইট বাল্বটা জ্বেলে দিল। তারপর দরজা বন্ধ করে সুবর্ণার পাশে গিয়ে বসল। কিভাবে তার সামনে মুখ তুলে কথা বলবে সেটাই ভাবতে লাগলো। সুবর্ণা স্থির হয়ে বসে আছে। কয়েকটা মুহূর্ত চুপচাপ কেটে গেল। তারপর আহান সুবর্ণার হাত দুটি কাছে টেনে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করবে না? সুবর্ণা বলে, যতক্ষণ না তুমি তোমার চুক্তির শর্ত আমার থেকে তুলে নিচ্ছ ততক্ষণ আমি তোমায় ক্ষমা করি কি করে? আহান সুবর্ণাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, আমি আমার সমস্ত শর্ত তুলে নিলাম। আজ থেকে তুমি আমার চুক্তি বউ নও, সত্যিকারের বউ। এরপর সুবর্ণা আহানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করে পারল না। বাহিরে নহবতের সানাই বাজতেই লাগলো। উজ্জ্বল আলোয় বাড়িময় ঝলমল করতে লাগলো। চারিদিকে নীরবতার মাঝে দুটি প্রাণী একে অপরকে বুঝে নিতে চাইল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।